যখন আপনি একজন সেলসম্যানের ভূমিকা পালন করবেন, তাইলে আপনার একটা চমৎকার সেলসম্যান যে সেলস টিম যে থাকবে, তাহলে আপনার প্রথম জানতে হবে আমরা কি সেল করি। একটু আগে যে ট্রেনিংটা আপনারা করেছেন, বেসিক্যালি মনে রাখবেন কখনোই কোনো কাস্টমার সেলসম্যান পছন্দ করে না। এটা মাথায় ঢুকিয়ে নেন, তাইলে আপনি সফল হতে পারবেন। কোনোদিন কোনো কাস্টমার কি পছন্দ করে না? সেলসম্যান পছন্দ করে না। কাস্টমার পছন্দ করে প্রোডাক্ট স্পেশালিস্ট। অর্থাৎ আপনি যে প্রোডাক্ট নিয়ে ওই কাস্টমারের সমাধান করতে গেছেন, আপনি এটার স্পেশালিস্ট কিনা। ক্লিয়ার? আমি তার কাছে টিভি বিক্রি করতে গিয়েছি, তাইলে অন্য টিভির চাইতে আমি কেন আমার টিভি আলাদা? আমি এইটার কি কি স্পেশালিটি জানি, তাইলে আমাকে পছন্দ করবে ওই কাস্টমার, বিকজ আমি যেটা মার্কেটিং করি আমি এইটার কি স্পেশালিস্ট। তাইলে এই জন্য বলছি কাস্টমার কখনো কি পছন্দ করে না? সেলসম্যান পছন্দ করে না। তাইলে আমাদের হাবিব সাহেব যে কথাগুলো বলেছেন, তাইলে আমাদের ওই যে প্রোডাক্ট নলেজের কথা বলেছেন, তাহলে এটা কি আমাদের জানা উচিত না? অর্থাৎ কোম্পানির যে 170টা প্রোডাক্ট আছে, 170টা প্রোডাক্ট সম্পর্কে আমার জানার দরকার নাই। আমি কোন প্রোডাক্টটা নিয়ে বেশি কাজ করি, আমি কোন প্রোডাক্টটা বেশি হাইলাইটস করি, আমি কোন প্রোডাক্টটাতে ভালো রেজাল্ট পেয়েছি, তাইলে আমার ওই প্রোডাক্টটাই কি করতে হবে? ওইটার 100% বেনিফিট আমাকে জানতে হবে, কেন আমারটা আমার কাস্টমার পারচেজ করবে আমার কাছ থেকে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে দেখেন স্কয়ারে যারা চাকরি করে, বাংলাদেশের 1 নাম্বার প্রতিষ্ঠান, তাই না? অনেক বড় প্রতিষ্ঠান। যারা সেলসম্যানে কাজ করে তারা কেউ বেশি করে কেউ কম করে, সবাইকে এক সমান করে। এই জন্য আমি সব সময় বলি, দেখবেন পৃথিবীতে অনেক লোক আছে, আপনার আশেপাশেই আছে। দেখেন এখানে যারা টিচার আছেন, আমার এখানে অনেক টিচার আছে, স্কুলের হেডমাস্টার আছে, যারা আমাদের ম্যানেজার কাম ডিলার। একটু টিচাররা বুকে হাত দিয়ে বলেন তো, সকল টিচারের লাইফ কি একরকম? যারা ব্যাংকে চাকরি করে ব্যাংকার, সকল ব্যাংকারের লাইফ কি একরকম? যারা সেনাবাহিনীতে আছে, সকল সেনাবাহিনীর লাইফ কি একরকম? প্রত্যেকটা সেক্টরে দেখবেন ভালো করে খারাপও করে। প্রত্যেকটা সেক্টরেই আপনার নেগেটিভও আছে, পজিটিভও আছে। বিষয়গুলো এরকম না? তাহলে এই যে এখানেও সেম কাজটাই হয়, সেলসম্যানে কেউ খুব ভালো করে, কেউ খুব খারাপ করে। তো এইরকম একটা এক্সাম্পল এখানে গাউসিয়াতে আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার বড় ভাই, মানে বড় ভাইয়ের ওয়াইফ, তাইলে আপনাদের এই সেলসটা এটা খুব কাজে লাগবে। তো উনি সবসময় গাউসিয়াতে ওখান থেকে হোলসেল মার্কেট থেকে কাপড় চোপড় কিনতেন এবং আমাদের টোটাল পরিবারকে গিফট করতেন। ভাইয়ের ইনকাম খুব ভালো ছিল না, তখন গভর্নমেন্ট জবে মাত্র ঢুকেছে, প্রথম বেসিক স্যালারি খুব কম, ঢাকা শহর পরিবার নিয়ে চলতে অনেক প্রবলেম। তখন ভাইয়ের কাছে থেকে আবার আমরা পড়াশোনা করি, অনেক প্রবলেম না? তো সে কি করতো, তার ইচ্ছা থাকতো, কিন্তু আমরা ঈদের সময় যখন একটু বাচ্চারা কাপড় চোপড় পায়, দেখবেন খুব এটা কি দিল এটা দেখার বিষয় না, কিন্তু খুব খুশি হয় না? তো এইরকম সে চেষ্টা করতো, তো সে চলে যেত ওই জায়গাগুলোতে। তো একটা আমি তখন ভাবির সঙ্গে গিয়েছিলাম ওই মার্কেটে, যাওয়ার পরে পাশেই দেখলাম একটা কাস্টমার আপনার ঢুকেছে, এত কাপড় চোপড় দেখতেছে, তার কোনোটাই পছন্দ হয় না। এটা বলার মানে হলো আপনার মাথায় রাখতে হবে আপনার কাছে কিন্তু ভ্যারাইটিস টাইপের কাস্টমার থাকবে, প্রত্যেকে কি আপনার কাছে নিবে? এই জন্য আমরা মার্কেটিং এটাকে বলি 10:1। কত? আমি 10 জনের কাছে যাব, একজন আমার কাছ থেকে নিবে। আমি যদি এটার একটা এক্সাম্পল এইভাবে দেই, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ধরেন যে ক্ষুধার্ত ভিক্ষুক সকালবেলা ঘুম থেকে উঠে যখন প্লেট নিয়ে আপনার সামনে এসে ভিক্ষাটার প্লেটটা নিয়ে দাঁড়ায়, স্যার আমি সকালে নাস্তা করিনি, একটা টাকা হবে? আপনি হয় দিয়েছেন, অথবা চোখের ইশারায় তাকে এমন কিছু মানে বুঝিয়েছেন খুব রাগান্বিত, অথবা দূর দূর করে বলে দিয়েছেন, অথবা বলেছেন তুমি আমার সকালবেলা আজকে যাত্রাটাই নষ্ট করলা। বলি না? এই ভিক্ষুক কি বাসায় চলে গিয়েছে?
কি করেছে? ঠিক আপনার পাশে যিনি ফ্লেটটা চেঞ্জ করে দিয়েছে না, স্যার আপনার কাছে হবে, উনিও না বলেছে, ওনার কাছে বলছে, উনিও না বলেছে, কিন্তু ওই যে লাস্ট ব্যক্তিটা পকেট থেকে তারে 5টা টাকা দিয়েছে, মানে তার যে উদ্দেশ্য ছিল, তার যে লক্ষ্য ছিল, সে কি সফল হয় নাই? সে কি নাস্তা করতে পারবে না? নাস্তা করতে সে পারলো। এজন্য বলছি, যারা মার্কেটিং এ কাজ করেন এটা মাথায় নিবেন, এবং আমি এইভাবে বলি, গ্রামের ভাষাটাই ব্যবহার করি, মার্কেটিং এর বিশেষ করে সেলসম্যানদের এই চামড়াটা হইতে হবে গন্ডারের চামড়ার মতো। কিসের চামড়ার মতো? যে যত তাড়াতাড়ি এই চামড়াটা গন্ডারের চামড়ার মতো করতে পারবেন, সে তত তাড়াতাড়ি সফল হবেন। দেখবেন গন্ডারের চামড়ায় কোনো কিছু খুব দ্রুত ঢুকে না। এখন আমার চামড়া যদি এইরকম পাতলাই থাকে, কেউ একজন আমারে বলল, ইস তুমি এই কাজ করো, এখন কি হইল? আয় হায়, এটা কি অসম্মানী কাজ? এটা কি অসম্মানী কাজ? তার মনের ভিতরে ঢুকে, আমার আত্মীয় এটা বলে ফেলছে, না না এটা আমাকে করা যাবে না, এটা আমার জন্য কি, এটা আমার জন্য না। তখন সে কি করবে? আপনার কাজটা বন্ধ করে দিবে। এখন যেই কথাটা বললো, সে কি দিন শেষে ওই পরিবারের আপনার চালটা কিনে দিবে? দিন শেষে কি ওই পরিবারের বাজারটা করে দিবে? প্রশ্নই ওঠে না। তাইলে কে কি বললো? ওই যে আজ থেকে অনেক বছর আগে কবি কামিনী রায় তার কবিতায় লিখে গিয়েছেন, কি জানো? 2টা লাইন, করিতে পারি না কোনো কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এইরকম পাছে লোকে কিছু বলে, বলবে, থাকবে, এটাই তো স্বাভাবিক, নাকি অস্বাভাবিক থাকবে? তাহলে আমাদের এই কবিতার এই লাইন 2টা একটু চেঞ্জ করে পড়তে হবে যারা মার্কেটিং এ সফল হতে চায়। পর্ব কিভাবে? করিতে পারি যে কোনো কাজ, নাহি ভয় নাহি লাজ, সংশয়ে সংকল্প সদা নাহি টলে, নিন্দুকেরা যাই বলে, অথবা পাছে লোকে যাই বলে, আমি জানি আমি কি করতেছি। ব্যানগাড়িতে দেখবেন অনেক ফল টল বিক্রি করে, এইরকম দেখছিলাম একজন তরমুজ বিক্রেতা। ওরে বাবা, এক কাস্টমার আসতেছে, বলতেছে, এখন তরমুজ বিক্রেতা বলতেছে, স্যার আমার এই তরমুজটা ভালো। এখন এই কাস্টমার বলতেছে, এটা কি লাল হইব, এটা কি মিষ্টি হইব? এখন তরমুজ বিক্রেতা বলতেছে, স্যার যদি না হয় তাইলে আপনার জুতা আমার গাল। মানে এদের কাছে কিন্তু কিছু জিনিস শিখা যায়। তো এরপরে ওই তরমুজ, এখন ওই তরমুজ বিক্রেতা, তাহলে তুমি দাও, একটা দিছে, ওরে বাবা সেটা নিল না, কয় না ওই নিচেরটা দাও। কয় তাইলে স্যার এইটা আপনার পছন্দের। মানে এইরকম করে কিন্তু তারা বিক্রিগুলো করে। তো এই জিনিসগুলো এই কারণে আমাদের এই প্রোঅ্যাক্টিভের জায়গায়, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের থাকতে হবে। তো আমরা বলছি, আমরা যখন এই কাজ করতে যাই, আমরা অনেকেই বিভিন্ন কাস্টমারের কথা শুনে মাঝে মাঝে খুব রাগ হয় না? এই রাগটাকে আপনি একদম ভালোবাসায় পরিণত করবেন, কারণ এই ভালোবাসার কোনো লিমিট নাই, তাই না? এখন এই চয়েসটা আপনার, আপনি কি খুব বেশি রাগান্বিত হবেন? আপনার অ্যাটিটিউডটা কি সবসময় এইরকম থাকবে, নাকি আপনি কাস্টমার ভালোবাসবেন খুব বেশি? এটা নির্ভর করবে কার উপরে? আপনার। এখন এই রাগ কমানোর ট্রিটমেন্টটা কি? রাগ কমাবেন কিভাবে? এখানে যারা বিবাহিত আছেন তাদের দিয়ে এক্সাম্পল দিই, হাতটা দেখতে চাই। রাগ কমানোর ফর্মুলা শিখিয়ে দিই। অনেকেই তো ম্যাক্সিমাম বিবাহিত আছেন, তাহলে রাগ কমাবেন কিভাবে? প্রত্যেকের মানি ব্যাগে আপনার ওয়াইফের ছবিটা রাখবেন। মানি ব্যাগে কার ছবি রাখবেন? ওয়াইফের ছবি। যখনই রাগ উঠবে তখন মানি ব্যাগটা খুললে ছবিটা দেখবেন, আর দেখে বলবেন, আরে বাবা এটারই যেহেতু সামলাইতে পারছি, এটা কোনো রাগই হইলো নাকি? তাইলে আর কোনো রাগই রাগ না। এখন সংসার কখন সুখের হয় এটা জানেন? ওয়াইফকে ওয়াইফ মনে না করা, ওয়াইফকে প্রেমিকা হিসাবে ভাবা, তাইলে আপনার সংসারটা খুব সুখের হবে। আচ্ছা, তাইলে আমরা একটু আগে আমাদের হাবিব সাহেব ড্রেস কোড নিয়ে বললেন না, অ্যাটিটিউডের মধ্যে এটা পড়ে। আমরা মার্কেটিং এর সেলসম্যান, আমরা একটা প্রোডাক্ট বিক্রি করতে যাই। এখন ধরেন আপনি একটা মতিঝিলের মতো একটা চমৎকার জায়গা, এখানে তো বাণিজ্যিক এলাকা,
যদি মতিঝিল দিয়ে এক্সাম্পল দিই, আপনার জায়গায় এরকম মতিঝিল আছে না আপনার জেলায়? ওই রকম একটা বাণিজ্যিক এলাকায় কোনো একটা অফিসারের কাছে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন, কোনো একটা অফিসে, আপনি তাকে চিনেন না, সে আপনাকে চিনে না, একজন ভিআইপি লোক, তার কাছে প্রোডাক্ট নিয়ে যাবেন। এখন প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছেন, একটা জিন্স প্যান্ট পরেছেন, আবার যে জিন্স প্যান্টের হাঁটু নাই, এরকম কিছু জিন্স প্যান্ট আছে না? আচ্ছা, মাঝখানে হাঁটু থাকে না। আচ্ছা, মাশাআল্লাহ, আবার গেঞ্জি একটা পরছেন এতটুকু। এখনকার স্টুডেন্টদের দেখবেন ওই বাসে উঠার সময় তার ফাঁসা পর্যন্ত দেখা যায়, এইরকম জিন্স প্যান্ট পরে না? ওরে বাবা, আমি একদিন দেখি, কি রে বাবা, আমি বললাম এটা কি পরলাম? কই স্যার, এটাই তো এখন স্টাইল, এটা নাকি স্টাইল। আবার চুলও এক সময় ছিল এমন বড় বড়। এখন আমি যদি এইভাবে ওই অফিসের দিকে যাই, ধরেন দূর থেকে ওই অফিসের ভদ্রলোক দেখলো আমি তার দিকে মুভমেন্ট করতেছি, যাচ্ছি, উনি আমি যাওয়ার আগে মনে মনে কি ভাবতেছে? খাইছে রে আল্লাহ, আল্লাহ আল্লাহই জানে আজকে কোন টোকেনটা ধরায়, আজকে কি ধরায়, কোন টোকেন ধরায়, যেভাবে নিশ্চিত মাস্তান। তাইলে কোনো একটা কোনো না কোনো জায়গার একটা কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। তাহলে এখন যখন আমি ওখানে ফসলাম, ফসার পরে এখন সে আমাকে আগে থেকে কি ভেবে নিয়েছে? মাস্তান। তাইলে আমার কি সেলস হবে? তাহলে এই কারণে অ্যাটিটিউড বলে যে আপনার ড্রেস কোডটা কি রকম হবে, এটা সুন্দর একটা ড্রেস কোড না? আচ্ছা, তাইলে আপনার একদম দামি জামা কাপড় পরতে হবে এমন না। আপনি যে টি শার্ট পরেছেন, আপনি যেই জামা কাপড়টা পরেছেন, এইটাই একটু আয়রন করে ছেলে হইলে, আপনি যদি শার্ট পরেন, ইং ছাড়া যাবেন না, অবশ্যই ইং করে যাবেন। একজন মার্কেটিং অফিসারের ড্রেস কোড দেখেন না কিরকম, ঠিক সেই রকম হবে আপনার ড্রেস কোড। তাহলে আপনি যাওয়ার আগে যে কাস্টমারের কাছে আপনি যাচ্ছেন, সে কিন্তু আপনার বিষয়ে মূল্যায়নটা কি হবে? ভিন্ন টাইপসের, সে আপনাকে সম্মান করবে, এরকম না? আবার আমাদের যেহেতু ম্যাক্সিমাম আমরা আমাদের এক্সিকিউটিভ বন্ধুদের নিয়ে কাজ করি, শুধুমাত্র আমাদের ডোর টু ডোর মার্কেটিং এর কারণে, হোম বেজ মার্কেটিং এর কারণে, যেহেতু একটা বাসায় একটা নতুন পরিবারে একটা পুরুষের কোনো জায়গা নাই, পুরুষ ঢুকতে পারে না, কিন্তু একটা মহিলা ইচ্ছা করলে যে কোনো পরিবারেই যেতে পারে। এই পলিসির কারণে যেহেতু আমাদের মহিলা স্টাফ এখানে বেশি, সে কারণে আমার বন্ধুদেরকে আমি অনুরোধ করব, এমন কোন ড্রেস পরবেন না যেটা প্রশ্নবোধক, যেটা আপনাকে দেখে অন্যে হাসতে পারে। আমি মুসলমান, একটা মুসলিম কান্ট্রিতে আছি, তাইলে আমাকে কি করতে হবে? আমার সর্বোচ্চ পর্দাটা আমাকে মেনটেইন করতে হবে। আমাকে গেলে একটা পরিবারে যাতে আগে আমাকে মূল্যায়ন করে, আমাকে দেখলেই যাতে তাকে সালাম দেওয়ার ইচ্ছে তৈরি হয়, সে যাতে আমাকে সম্মান করার ইচ্ছে তৈরি হয়। তাহলে ড্রেস কোডটা কিরকম হবে দেখেন, এরকম পরে গেলে কি হবে? তাহলে ড্রেস কোড হবে আপনার জন্য এইটা চমৎকার না? চমৎকার ড্রেস কোড। আবার পুরুষ হিসাবে যদি এই ড্রেস পরে যায়, মাশাআল্লাহ, তাইলে হবে? তাইলে এই রকম হবে না। এই জন্য আমরা বলছি খোলা খেজুর কিন্তু কেজি কত, আর প্যাকেটের খেজুর জিনিস কিন্তু একটাই। ওই খেজুরে ওইটা প্যাকেট করে দিছে, আর ওইটা কি করছে, দাম কিন্তু কমে গেছে। এখন আপনার দামটা কাস্টমারের কাছে বাড়ানোর জন্য, কমানোর জন্য কে দায়ী? নিজে দায়ী। সুতরাং হ্যাঁ, উনি যে মার্কেটিং এক্সিকিউটিভ মহিলা, বুঝার উপায় না, এটা তো তার আইডি কার্ড নিয়ে যখন সে প্রতিনিধি হিসাবে যাচ্ছে। বারহাট্টা উপজেলা একটা প্রশ্ন আসছে, তো কার্ড আছে ভালো, কিন্তু আমাদের আলাদা যদি কোনো একটা ড্রেস কোড জেএসএল এটা থাকে, যে এই যে জেএসএল লোক আসছে, মার্কেটিং লোক, এটা ওই যে এটা অ্যাটিটিউডের বিষয়, এটা আপনার জায়গা থেকে আপনি রাইট, আপনার জায়গা থেকে আপনি রাইট। এটা করতে পারে কি? এটা করতে পারে কি? আমাদের যে জেলা ডিফু, সে তার ব্র্যান্ডিং এর জন্য করতে পারে, যে কোনো একটা কাপড় পছন্দ করতে পারে, পছন্দ করে তাকে এটা পরিয়ে দিতে পারে। কিন্তু আপনার যখন গলার মধ্যে আইডি কার্ডটা থাকে, আপনার লেখাই আছে ফিতার মধ্যে জেএস, আপনার ছবিটা, এটা আপনার আইডেন্টিটি। আর এগুলো আপনার, হ্যাঁ, একটা সময় এটা আমরা ড্রেসটা কাকে দিব? আপনার যেমন আগামীতে যখন ট্যুর দিব, প্রত্যেকের কমপ্লিট থাকবে, কমপ্লিট শুট সহ সেম ড্রেস কোড কার জন্য থাকবে? যে আপনার এই প্রতিষ্ঠানের পার্মানেন্ট, তার জন্য।
তাই না? তাহলে ওই রকম থাকবে। তো আপনার তা আমরা অ্যাটিটিউডে আবার ফিরে যাই। আমরা বলছি দুই ধরনের অ্যাটিটিউড আছে। একটা অ্যাটিটিউড কি? পজিটিভ মানসিকতা, একটা ইতিবাচক, আরেকটা নেগেটিভ নেতিবাচক। তো এই এক্সাম্পলটা আমরা প্রত্যেকেই জানি, পত্র পত্রিকায় মাঝে মাঝে দেখি। একটা এক্সাম্পল দিই, ধরেন দুই বন্ধু হঠাৎ করে বাসায় গিয়েছে, এক বন্ধুর খুব তৃষ্ণা পেয়েছে, আরেক বন্ধুকে বলেছে তোমার আম্মুকে বলো আমাকে এক গ্লাস পানি দিতে। তো আম্মু ঠিক গ্লাসের এইরকম করে পানিটা নিয়ে আসছে, তাহলে গ্লাসের কি অর্ধেক ভরা অর্ধেক। এখন তাদের সাথে আরো কিছু বন্ধু বান্ধব আছে, একজন বলেছে গ্লাসের অর্ধেক খালি, আরেকজন বলেছে গ্লাসের অর্ধেক ভরা। কোনটা সঠিক? কোনটা সঠিক? একজন বলেছে গ্লাসের অর্ধেক, করিম গাজী কোনটা সঠিক? একজন বলেছে গ্লাসের অর্ধেক খালি, আরেকজন বলেছে গ্লাসের অর্ধেক ভরা। তাহলে দুইটাই সঠিক, দুইটাই সঠিক। একজন দেখেছে তার জায়গা থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে, অর্থাৎ এখানে কি নাই। আমাদের সমাজে এইরকম কিছু লোক আছে, আগে আপনি যখন মার্কেটিং করতে যাবেন খুঁজবে কোনটা নাই, ওই জিনিসটা খুঁজে আপনাকে নেগেটিভ করার জন্য। আবার কিছু লোক আছে কই ও একটু হইলো তো, একটু হইলো। এজন্য বিখ্যাত মনীষী হেনরি ফোর্ড বলেছেন, অ্যাটিটিউড ইজ এ লিটল থিংস বাট মেক্স এ বিগ ডিফারেন্স। এটা ছোট্ট একটা বিষয় হলো, এটা অনেক বড় তফাৎ তৈরি করে। একজন হতাশাবাদী কি করে দেখবেন, রুমের মধ্যে তার সকল লাইট বন্ধ করে দিয়ে রাতের গভীরতা মাপার চেষ্টা করে, অন্ধকার কতটা গভীর। এই হচ্ছে হতাশাবাদী, নেগেটিভ অ্যাটিটিউডের লোক। তো এই রকম একজন পজিটিভ লোক আবার এইটা কখনোই করবে না। এই জন্য মহাত্মা গান্ধী বলেছেন কি, পৃথিবীকে যেভাবে বদলাতে চাও ঠিক সেই পরিবর্তনটা আগে নিজের মধ্যে আনো। তাহলে আমি যদি একজন ভালো সেলসম্যান হতে চাই, তাহলে আমি মাঝে মাঝে এই দুনিয়াটাকে, আমরা প্রত্যেকেই দেখেন, আমি মাঝে মাঝে বিভিন্ন ট্রেনিং এই কথাটা বলি, আমরা এই সমাজের দিকে আঙ্গুল তুলি না, আমরা একজন আরেকজনের প্রতি আঙ্গুল তুলি না, তুমি খারাপ। তাহলে আমার দিকে দেখেন, আপনার দিকে আমার কয়টা আঙ্গুল? একটা। আর আমার দিকে কয়টা? তিনটা, মিনিমাম তিনটা আঙ্গুল আমার দিকে। যদি এই এক্সাম্পল থেকেও নেই, আমি যদি এক গুণ, আপনি যদি এক গুণ খারাপ হন আমি 3 গুণ খারাপ, আপনি যদি এক গুণ ভালো হন আমি 3 গুণ ভালো। বিষয়গুলো এরকম হয় না? অর্থাৎ আমরা সব সময় আঙ্গুল তুলি, এই পরিবার ভালো না, এই সমাজ ভালো না, এই রাষ্ট্র ভালো না, কিন্তু একবারও আমরা সব সময় চাই পরিবার পরিবর্তন হোক, সমাজ পরিবর্তন হোক, দেশ পরিবর্তন হোক, কিন্তু কখনোই নিজেকে পরিবর্তন করতে চাই না। তাইলে কিভাবে আপনার পরিবর্তন আসবে? পসিবল? কখনোই পসিবল না। আচ্ছা, এরপরে আছে কি দেখেন, এটা আলোচনা না করি, লম্বা হিস্টরি। মানুষের মস্তিষ্কে 180 কোটি সক্রিয় কোষ থাকে, যেই কোষ দিয়ে আমরা গঠিত। তো বিল গেটস বলেছেন কম্পিউটারের চাইতে 10 লক্ষ গুণ বেশি শক্তিশালী হচ্ছে মানুষের কি? ব্রেন। তাহলে ব্রেনের দাম দাঁড়ায় 5000 কোটি টাকা। তাইলে এটা কে বলেছেন যে একটা কম্পিউটারের চাইতে 10 লক্ষ গুণ বেশি মূল্যবান কিসের দাম? আমাদের ব্রেনের দাম। এখন এইরকমই একজন ভদ্র বাঙালি ইউরোপে গিয়েছিলেন। ইউরোপের লোকজন তো খুব বেশি ধনী, অনেক ডলার ইনকাম করে। এর চিন্তা হয়েছে তার ব্রেন ট্রান্সফার করবে। কি করবে? ব্রেন ট্রান্সফার করবে। তাহলে ইউরোপের ব্রেন হইলে অনেক পলিসি মেকিং করতে পারবে, ইউরোপের ব্রেন হইলে সে অনেক বড় লোক হয়ে যাবে, ডলার কিনতে পারবে। তো এখন যেখানে ব্রেন গুলো সাজানো ছিল, এই প্রথম ওখানে লেখা আছে এটা চায়নার ব্রেন। কিসের ব্রেন? আচ্ছা, এরপরে আপনার সাজানো ছিল এটা জাপানি ব্রেন। দেখছে
সাজানো ছিল এটা আমেরিকার ব্রেন, সাজানো ছিল এটা বাংলাদেশি ব্রেন। এখন এটার মূল্য নির্ধারণ করবে না, কোনটার মূল্য কত সে যেহেতু কিনবে। তো এখন চায়নার ব্রেনের মূল্য লেখা আছে $20,000, জাপানির ব্রেনের মূল্য লেখা আছে $30,000, আমেরিকার ব্রেনের মূল্য লেখা $40,000, বাংলাদেশি ব্রেনের পাশে লেখা হয়েছে $1,00,000। এখন বাঙালি তো অবাক, ঘটনা কি ভাই, বাঙালি ব্রেনের এত দাম কেন এত বেশি? তখন ওই ভদ্রলোক উত্তর দিলেন, ভাই এই ব্রেন এখনো ইউজ হয় নাই, এগুলা সব ব্যবহৃত। আর এই ব্রেনের কি হয়েছে, এখনো ব্যবহার 100 ভাগের মাত্র 0.5% ব্যবহার হয়েছে, আর পুরাটাই অব্যবহৃত আছে। এই জন্য এটার দাম, আর সে গেছে ওখানে ব্রেন কিনতে। তো ঠিক আমাদের প্রবলেমটা এই জায়গায়, আমরা আল্লাহ যে পাওয়ারটা আমাদেরকে দিয়েছেন, আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে বিল গেটসকে যে উপাদান দিয়ে তৈরি করেছেন, আমাকে আপনাকে একই উপাদান দিয়ে তৈরি করেছেন, তাই না? এখন বিষয়টা হলো এইটাকে কে কিভাবে পারফর্ম করতেছি, কে কিভাবে কাজে লাগাচ্ছি। কেউ নেগেটিভ কাজে কাজে লাগাচ্ছি, কেউ সৃষ্টিশীল কাজে কাজে লাগাচ্ছি, পজিটিভ কাজে কাজে লাগাচ্ছি। এইভাবেই হয় আমাদের মধ্যে পার্থক্য, এইভাবে হয় সমাজের উঁচু নিচু, এইভাবে হয় ধনী আর গরিব। আমি সারা জীবন যে কাজগুলো করেছি, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি সারা জীবন যে সিদ্ধান্তগুলো নিয়েছি, আমি ভুলের মধ্যে ছিলাম। অর্থাৎ আমি সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই। যে যখন যাই বলেছে সেখানেই আমি ইয়েস বলেছি, একবারও নিজের বিবেক বোধ দিয়ে। এরকম আমি কিন্তু প্রত্যেকের জন্যই কথাগুলো বলতেছি, একবারও নিজের বিবেক বোধ দিয়ে নিজেকে প্রশ্ন করি নাই, এইটা আমার জন্য মঙ্গল কিনা, আমার পরিবারের জন্য মঙ্গল কিনা, এই সমাজের জন্য মঙ্গল কিনা, আমার দ্বারা কয়টা লোক ক্ষতি হবে, কয়টা লোকের উপকার হবে, আমি মরার পরে লোকগুলো আমাকে কি ভাববে। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তো মারা গিয়েছে, কিছু লোক মনে মনে কি বলেছে, শালা এবার বুঝবা যাও, বলেছে না? গ্রামের একজন সাধারণ টিচারও মারা গিয়েছে, ইস কি ভালো লোকটা ছিল। তো এটা তো কোরআন হাদিসেও আছে। হাজার হাজার লোক যদি এই ইস উহ এই শব্দটা ব্যবহার করে, তার অনেকগুলা গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে ওই বেচারারা তো মনে হয় লাঠি আরো 10টা লইব কবরে, লাঠির পরিমাণ বাইরে যাবে না। কারণ মানুষ তাকে কিভাবে দেখতেছে, অন্য দৃষ্টিতে দেখতেছে। তো ঠিক আমরা যে কোনো কাজ করব, আমরা যখন কাস্টমারের সঙ্গে কাজ করব, আগে থিঙ্ক করতে হবে আমি আসলে কি কাস্টমারকে ঠকাচ্ছি, নাকি সত্যিকার অর্থেই আমি পরিবারটার উপকার করতে এসেছি, সত্যিকার অর্থেই তাকে আমি প্রোডাক্টের বেনিফিট দিতে আসছি। তাইলে আমি এই উত্তরগুলো পেয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য বলছি থিঙ্ক পজিটিভ, আই ক্যান ডু ইট। ব্রেনটাকে যদি বলেন আপনি পারবেন, এটা জানেন এটা আপনার ওবিডিয়েন্ট সার্ভেন্ট। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবেন। আচ্ছা, আপনি যখন রাতের বেলা ঘুমান, অনেকের অভ্যাস আছে মশারি টানান না, অথবা মশারি টানিয়েছেন, রাতের লাইটটা অফ করার পরে সব অন্ধকার না? ছোট্ট একটা প্রাণী মশাটা যে আপনার কাপড়ের নিচে দিয়ে হাতের মধ্যে আইসা ডান হাতে কামড় দিয়ে বৈশা গেছে, এই অন্ধকারের মধ্যে আপনি দেখেছেন কিভাবে? অনুভব করেছেন। এটার কাজ হয় কিভাবে জানেন? নার্ভাস সিস্টেমে। অর্থাৎ এটা কাজ করে কোথায়? প্রথম মেসেজ যায় ব্রেনের মধ্যে। আপনার নার্ভাস সিস্টেম আপনাকে মেসেজ দেয় তোমার ডান হাতে একটা শত্রু আক্রমণ করেছে। সে মেসেজ দেয় কাকে? বাম হাতকে। এখনই ওখানে থাপ্পড় মারো। কি বলে? এখনই ওখানে। তো ঠিক প্রত্যেকটা মানুষ এইভাবে ব্রেনকে যদি বলেন আপনি পারবেন, এইটা রাইট। ব্রেনকে যদি বলবেন আপনি বলেন আপনি টার্গেট ফিল আপ করতে পারবো না, সেটাও ব্রেন বলবে ইয়েস বস, আপনার দ্বারা টার্গেট ফিল আপ সম্ভব না। বিকজ আপনার এই ব্রেনটাই হচ্ছে আপনার কি? ওবিডিয়েন্ট সার্ভেন্ট। সকালে ঘুম থেকে উঠে শরীরটা আজকে কেমন কেমন জানে, সকালে ঘুম থেকে উঠে কেমন কেমন যেন লাগতেছে। এখন আপনার ব্রেনকে বলতেছেন বা আপনি নিজে নিজে মনে মনে ভাবতেছেন, এই মনের জিনিসগুলো চলে যায় নার্ভাস সিস্টেমে। না, আজকে শরীরটা কেমন কেমন যেন করে, ম্যাচ ম্যাচ করে, আজকে আমার কি কাজে যাওয়া ঠিক হবে না।
সাথে সাথে আপনার ব্রেন মেসেজ দেয় আপনাকে, ইয়েস বস আপনি খুব অসুস্থ, এখনই আজকে আপনাকে বেডে শুয়ে থাকা উচিত। অর্থাৎ আপনার ব্রেন এখন, আপনার মন যখন এই নার্ভাস সিস্টেমকে মেসেজ দিল, এখন ব্রেন আপনাকে অসুস্থ থাকার জন্য যত রকমের কার্যক্রম আছে আপনার বডিতে এটা পরিচালনা করবে, যে ব্লেন্ডারের মতো আপনাকে অসুস্থ সে বানিয়ে রাখবে। একটু পরেই আপনার বস ফোন দিয়েছে, হ্যালো আপনার আমাদের এখানে আলাউদ্দিন সাহেবের টিমের এক্সিকিউটিভ কে? নিপা একজন, নীলুফা, হ্যাঁ ভালো সেলসম্যান, ওনাদের কাছে কিছু সেল আপনারা টিপস নিয়েন, আপনারা বিশেষ করে ম্যানেজাররা, ওরা আমার ট্রেনিং পায়নি। বসো, বিশ্বাস করেন ওরা ট্রেনিং পায়নি, ট্রেনিং করে নাই, এই পর্যন্ত কিছুই জানা নাই, তার ম্যানেজার যা বলছে তাই। শুধু আমাদের সম্ভবত আজিজ লস্কর, আলাউদ্দিন, নোমান যা বলতেছে ওইভাবেই তারা কাজ করতেছে। কিন্তু এরা কিভাবে প্রোডাক্ট বিক্রি করে চলে আসে আপনি কল্পনাই করতে পারবেন না। এই কারণে এক্সিকিউটিভ হয়েও সে আজকে কক্সবাজার। আপনার এক্সিকিউটিভ আসতে পেরেছে? তারা গেলেই ওদের ওখানে তো ব্র্যান্ড হয়ে গেছে আমাদের ফিমেল কেয়ার, না? ফিমেল কেয়ার, কুল অয়েল, আর কি কি এগুলা ওই এলাকায় বাহুবলে ব্র্যান্ড, কাস্টমার গেলে এটা নেয়, আগেই প্রোডাক্ট ওদের কাছে চায়। তাইলে এই ব্র্যান্ডিং করতে জানতে হয়, আপনার এই জিনিসগুলো শিখতে হবে। এখন ব্রেনকে যখন আপনার ওই যে আলাউদ্দিন সাহেব আবার ফোন দিয়েছে ওনাকে, উনি বলছে না না আমার তো যাওয়ার কথা ছিল, আমি তো কথা দিয়েছিলাম, এখন বলতেছে না শরীরটা তো একটু ভালোই লাগতেছে, কিন্তু খুব একটা খারাপ লাগতেছে না ফোন পাওয়ার পরে। এখন কারণ কি, যখন সে মনে মনে ভাবতেছে তার শরীরটা এখন কি ভালো, এখন ব্রেন বলতেছে ইয়েস বস আপনি তো সুস্থ, আপনার কোনো অসুবিধা নেই, আপনি যেতেই পারেন। এখন আপনি মনে মনে গালি দিচ্ছেন, এই বেটা একটু আগে বললি না অসুস্থ। এখন ব্রেন বলতেছে বস আপনি যা বলবেন আমি তো তাই করব। আপনি যদি অসুস্থ বলেন, আপনাকে অসুস্থ করার জন্য যত ধরনের ইনগ্রেডিয়েন্ট দরকার সবগুলা ইনগ্রেডিয়েন্টই আমি সাপ্লাই করি। আর আপনি যদি বলেন আপনি সুস্থ সকালবেলা ঘুম থেকে উঠে, তাইলে আপনার যত ইনগ্রেডিয়েন্ট দরকার সুস্থ থাকার সব আমি সাপ্লাই করি। নইলে 30 দিনের মধ্যে 28 দিন মার্কেটে 24 ঘন্টা আপনাদের সঙ্গে আমি থাকতে পারতাম না। আমাদের হাবিব স্যারও তো এক সপ্তাহ বেশি থাকতে পারে নাই, নাকি না? এটা অন্য কেস, উনিও পারে, উনি এর আগের দিন আমরা একত্রে 17 দিন ছিলাম। তাহলে আমাদের এই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেনকে কোন খাবারটা দিতে হবে? আমি কি পৃথিবীর সেরা সুস্থ মানুষ, আমার শরীরে কোনো প্রবলেম নাই, তাইলে আমাকে কি করতে হবে? তাইলে আমাকে ব্রেন আমাকে সুস্থ রাখবে। আচ্ছা, এই যে যেমন এই যুগ কি এখন আছে? হাবিব সাহেব একটু আগে দেখালো না, কার কার বাসার মধ্যে এটা ছিল? এখনো আছে না? ওরে বাবা, এটা কত কি করতাম, মাঝখানে ওই যে ফিতা আটকিয়ে যাইতো, দিতাম থাপ্পড়, থাপড় থুপড় দিয়ে এটা চালাইতাম, এরকম ছিল না? এইরকম ছিল। এই যুগ কি এখন আছে? এই যুগ, তাহলে পৃথিবী কি এখন? এজন্য এখনকার 21st সেঞ্চুরি ওয়ার্ল্ডকে বলা হয় ও মাই গড ওয়ার্ল্ড, হাই আল্লাহর দুনিয়া। আমি মনে কোথাও এই কথাগুলো বলেছিলাম, আল্লাহ দুনিয়াতে এইরকমও কিছু হয়। তাহলে সামনে কি আসতেছে একটু শুধু কল্পনা করেন। ডিজিটাল এই যুগে আপনি যখন একটু 10 বছর 15 বছর আগে ফিরে যান, প্রথম ছিল আমাদের দেশে ডায়ালার ফোন। কি ফোন? ওই যে ঘুরিয়া ঘুরিয়া ফোন করতো, এটা দিয়া রং কানেকশন হয়ে যেত, একজনের ফোন আরেক জায়গায় ঢুকে যেত, এরকম হইতো না? এরপরে আইলো টাচ ফোন, আরে বাটন ফোন, এরপরে আসলো কি টাচ ফোন, তারপরে এখন আইফোন, এরপরে যে আবার কি ফোন, জেড ফোন নাকি আইতেছে আল্লাহ জানে। এখানে এমন কে আছেন যার ফেসবুক নাই, ভাইবার নাই? খুব কম সংখ্যক না? তাহলে ভাইবার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তাহলে এখন ভাইবার চালাই, কোনো কিছুদিন পরে আসতেছে খাইবার, নিশ্চিত থাকেন।
এটাকেই বলে 21st সেঞ্চুরি ওয়ার্ল্ড। হায় আল্লাহর দুনিয়া, দুনিয়াতে কি ঘটতেছে আপনি কল্পনাই করতে পারবেন না। তাহলে প্রতিটা সেক্টরে যদি আপনার আপডেট না থাকে, আপনি যদি যেই পেশা নিয়ে কাজ করতেছেন সেই পেশায় যদি আপনার পড়াশোনা না থাকে, তাহলে কি নিজেকে আপডেট রাখতে পারবেন? তাহলে এখন ওই যে কি বললাম খাইবার, অর্থাৎ কিছুদিনের মধ্যেই আসবে বাংলাদেশ থেকে সিঙ্গারা পাঠাবেন আমেরিকায়, ওখানে স্ক্যানিং করে পাঠাবেন, খেয়ে ফেলবেন। এই প্রযুক্তিও কিন্তু আসতেছে, সুফি আসছে না? তাহলে এটা তো নরমাল ইস্যু। এখান থেকে পাঠাবেন 1 সেকেন্ডের মধ্যে ওখানে খেয়ে ফেলবে। তাহলে এই প্রযুক্তির সঙ্গে আপনার কি করতে হবে? নিজেকে আপডেট রাখতে হবে। এইরকম আর আছে দুনিয়ায়? তাহলে গাড়ির তো স্বপ্ন প্রত্যেকেরই থাকে। এক সময় এইটাই ছিল কি, ওরে বাবা রে বাবা অমুকের এই গাড়িটা আছে, আর এখন বলিস এই গাড়ি দেখলে দূর, এটা কোনো গাড়ি হইলো, এর সাথে কি ভালো, রিক্সাই ভালো। এখন কি ভালো? এখন আর এটা, কিন্তু ওই সময় ওরে বাবা এইটাই ছিল কি, একদম পুরা গ্রামে একজনের বেশি খুঁজে পাওয়া যায় না, অনেক উপজেলায়ও একজনের নাই, এরকম ছিল। আচ্ছা, এরপরে আর কি আছে দেখি। অ্যাটিটিউড নিয়ে যদি একটু কথা বলি, তাহলে কিছু লোকের একটু এদের সম্পর্কে বলতে হয়। বাংলাদেশ ক্রিকেটের আইকন মোহাম্মদ রফিক একদম গরিব পরিবার থেকে উঠে গিয়েছে। বাংলাদেশ যখন আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়, প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী তখন প্রধানমন্ত্রী ছিলেন, সে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে একটু জায়গা দিয়েছেন, একটা ফ্ল্যাট দিয়েছেন। হ্যাঁ, মানে ওই 99 যে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হলো, আর 97 আইসিসি ট্রফি, এরপরে এই 99 থেকে এটা দিয়েছে। রফিক কি করেছে? কোন প্লেয়ার দেয় না। এর রফিক, সে অশিক্ষিত, পড়াশোনা করতে পারে নাই, তার ওই জায়গাটা দান করে দিয়েছে একটা স্কুলকে, এবং তার ফ্ল্যাটটা দিয়ে দিয়েছে একটা এতিমখানাকে। তাহলে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম না? সে কিন্তু খুব গরিব ফ্যামিলির, এখন তার সংসার চলে না, এখন তার খুবই কষ্ট হচ্ছে। বিভিন্ন ক্লাবে কোচিং টোচিং করাই, তো আবার করোনায় এখন কি হচ্ছে, তার এই কোচিং ক্যারিয়ার তো বন্ধ। অ্যাটিটিউডের কথা যদি বলি, যারা বাংলা সিনেমা দেখেছেন, তাহলে অ্যাটিটিউড বলতে হবে মানসিকতাটা কি রকম। দেখবেন একজন প্রযোজক বা একজন পরিচালক কোন চরিত্রটা কাকে দিয়ে ফুটবে, পরিচালক কি করে? ওই চরিত্রটা তাকে দেয় না? অমর সানি তার ছবিতে সবচেয়ে বেশি কি, কে বলতে পারবেন সবচেয়ে বেশি তারে কোন চরিত্রে ফুটতো, বেশি ফুটাইতে পারতো সে? হ্যাঁ, সবচেয়ে বেশি সে কি খাইতো? সাবুকের বাড়ি। ম্যাডাম সাহেবরা তারে, তার ম্যাডাম খালি সাবুক দিয়া মারতো। আচ্ছা, তাই না? সবচেয়ে বেশি মার খাইছে, সাবুকের মার খাইছে চলচ্চিত্রের মধ্যে, সে অভিনয়ের মধ্যে। তত এইটা তারে দিয়ে খুব বেশি ফুটতে, অভিনয়টা সে ভালো করতে পারে। এই ভদ্রলোক সবচেয়ে বেশি অভিনয় কোনটা ফুটাইতো? হ্যাঁ, বাংলাদেশে এর সাথে লটারি কেউ বেশি জিতে নাই। সবচেয়ে বেশি লটারি জিতছে কে? জসিম। এর সাথে লটারি কেউ বেশি পায় নাই। হ্যাঁ, তাইলে এর দিয়ে এইটাই ফুটে। আবার দেখেন ইলিয়াস কাঞ্চন, যত কান্না করার অভিনয় আছে, এর সাথে ভালো কান্নার অভিনয়, মানে মনে হয় যে দর্শক পর্যন্ত কান্না করে, আর কান্না দেখা বাস্তব, রিয়েল, তাই না? এইরকম কান্না করে। আবার এই ভদ্রলোক, ওনার স্ট্রোকের অভিনয়টা এত ভালো হয়, মানে উনি স্ট্রোক করে মারা যায়। ম্যাক্সিমাম ছবিতে ওনার কি হয়? স্ট্রোক করেই। দ্যাট ইজ কল অ্যাটিটিউড। আপনি ম্যানেজার, আপনার এক্সিকিউটিভ, কাকে দিয়ে কোনটা সম্ভব, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। কার স্ট্রেংথ কোন জায়গাটায়, এই শক্তিটা আপনার অন্তর চক্ষু দিয়ে খুঁজে বের করতে হবে। যেমন ধরেন, আমি আজকে আমাদের হাবিব সাহেবের ট্রেনিং আপনারা শুনলেন, খুব বেশি খারাপ লেগেছে? খুব খারাপ লেগেছে? তাইলে আমাদের চিফ ট্রেনার উনি। আবার আমাদের যে রিয়াজ সাহেব, কোম্পানির সিইও, তার ট্রেনিং কখনো দেখেছেন? একজন দেখেছে, মিনহাজ। ওর ট্রেনিং শুনলেও আপনাদের শুনতে মন চাইবে।
বাট তার এই প্রতিভাটাকে আমি জোর করে আটকে রেখেছি। ওখানে একটা স্কিল লোক তৈরি না হওয়া পর্যন্ত আমি আপনাদের কাছে তাকে পাঠাতে পারছি না, এজন্য সে লোক তৈরি করতেছে। তাহলে এখানে স্কিল লোক ছাড়া খুব বেশি আমি স্কিল লোক ছাড়া এখানে থাকবে না। তাহলে আমরা যারা মার্কেটিং এর এক্সপার্ট আছি, তাহলে আমাদের একটু স্কিলটা ডেভেলপ করতে হবে না? স্কিল ডেভেলপ করতে হবে। এখন এই স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের কি করতে হবে? এই লোকগুলোর কাছে আমাদের যত বেশি সম্ভব শিখা যায় সেই কাজটুকু করতে হবে। একজনকে জোর করে আমাকে ভাত খাইয়ে দিবে, আমার সেটাকে, আমার খাবারটা আমাকেই খেতে হবে, আমার তাদের কাছ থেকে কি করতে হবে? নিতে হবে। আপনি কল্পনাই করতে পারবেন না, আমাদের হাবিব সাহেব যেই লেভেলের একজন প্রশিক্ষক, অনেক চমৎকার, আমার চাইতেও ভালো বলেন সে, ঠিক আমাদের রিয়াজ সাহেব সেম লেভেলের প্রশিক্ষক, একই লেভেলের। তাইলে আপনারা অনেকগুলো অস্ত্র আমাদের কাছে আছে, এই অস্ত্রগুলো আপনাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। এই ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন। এই ভদ্রলোকটা তো প্রত্যেকেই চিনেন, কি নাম ওনার? দেখেন, হঠাৎ করে ওনার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম, যখন তার বডিটা এইরকম। আদনান সামিরের সারা জীবন দেখছি কি রকম, বেস্ট সিঙ্গার। তো উনি একটা অনুষ্ঠানে এসেছে, অনুষ্ঠানে তো ওনার নাম নিচে দিয়ে আসতেছে, আমি মানে নিজেকেই বিশ্বাস করতে পারতেছি না উনি হচ্ছেন একজন ফেমাস সিঙ্গার। তো ওনাকে ওখানে বলা হয়েছিল যে আপনি কিভাবে এটা করেছেন। উনি চমৎকার করে হিন্দিতে বলেছিল, আমি বাংলায় করে দিয়েছি। আপনি যদি এমন কিছু চান যেটা আপনি এর আগে পাননি, তাইলে আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনি এর আগে। আমি বললাম চমৎকার একটা কথা বলেছেন উনি। তাইলে আপনি এমন কিছু যেটা চাচ্ছেন এখন, এটা এর আগে আপনি কখনোই পান নাই, তাইলে আপনাকে এমন কিছু করতে হবে যেটা এর আগে আপনি। সহজ ফর্মুলা এই সেলস এন্ড মার্কেটিং এর সফল হওয়ার, এর সাথে আর কোনো বড় ফর্মুলা থাকতে পারে? তাইলে আমাকে সেই কাজটাই করতে হবে সফল হওয়ার জন্য। এখন অ্যাটিটিউডের অ্যাব্রিভিয়েশনটা যদি একটু দেখি, হোয়াট ডাজ ইট মিন বাই অ্যাটিটিউড? তাহলে অ্যাটিটিউডের অনেকগুলো ইংরেজি বর্ণ দিয়ে হয়েছে না, এটার অ্যাব্রিভিয়েশনটা একটু দেখি। এরপর অ্যাট্রাকটিভ, আপনার কিভাবে আমরা পজিটিভ অ্যাটিটিউডের অধিকারী হব, এই অ্যাব্রিভিয়েশনটা দেখলেই আমরা পাবো। আকর্ষণীয়, অর্থাৎ আমাকে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুই দিক থেকেই। আমি ভিতরে একটা বাহিরে একটা এইরকম ভাবে না। এখন আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কিভাবে হব? যদি একটা এক্সাম্পল দেই, আমাদের আলাউদ্দিন সাহেবের কাছে তার স্টাফদের স্যালারি পাঠালাম। একটা স্টাফের স্যালারি আইছে ৯,০১৭ টাকা। তাহলে আলাউদ্দিন সাহেব তার স্টাফকে স্যালারি দিল ৯,০০০ টাকা। কয় টাকা দিল না? এখন ওই স্টাফ তো দেখেছে স্টেটমেন্টে তার অ্যাকাউন্টে আমার ৯,০১৭ টাকা স্যালারি, তাইলে ১৭ টাকা পাইনি। ওই স্টাফ পরের মাসে আর আলাউদ্দিন সাহেবের কাছ থেকে স্যালারি নিবে? বলবে বস খুচরা টাকাটা কিন্তু দিবে না। কোনটা দিবে? তাহলে এটা বলছিলাম যে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হইতে হবে এই রকম। নাম্বার 2, টি টি ফর ট্রেন্ড আপ, প্রশিক্ষিত, প্রশিক্ষিত হওয়া। এখন মূল বক্তব্য হচ্ছে একাডেমিক সার্টিফিকেট আপনার কি আছে ডাজন্ট ম্যাটার, এটা আপনার দরকার নাই। আপনি যেই পেশায় এখন আছেন এখানকার এই প্রশিক্ষণটার সর্বোচ্চটা লেভেলে আপনি আছেন কিনা, আপনি সেই কর্মের প্রশিক্ষিত কিনা। শুধু আপনি না, আপনি যদি ম্যানেজার হয়ে থাকেন তাহলে আপনার প্রশিক্ষিত করতে হবে কাদেরকে? আমার এক্সিকিউটিভ, আমার সন্তান যদি অশিক্ষিত হয় তাহলে আমার কোনো লাভ হবে? আমার সন্তানকে যদি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার না বানাতে পারি তাহলে আমার কোনো বেনিফিট আছে? কোনো বেনিফিট নাই না। নাম্বার 3, টি ফর ট্রিমেন্ডাস পার্সোনালিটি, চমৎকার ব্যক্তিত্ব। অর্থাৎ আপনাকে এমন কিছু কাজ করতে হবে যে কাজ বা কর্মের মাধ্যমে আপনার ভিতরে চমৎকার ব্যক্তিত্ব ফুটে উঠে, এই কাজগুলো আপনাকে করতে হবে। এন্ড দেন আই ফর ইন্সপায়ার আদার্স বাই দ্য অ্যাক্টিভিটিস, নিজের কর্মকাণ্ড দ্বারা কর্মীদেরকে উৎসাহিত করা।
আমি বলতেছি তুমি সেল করো, আমি পার্সোনালি ওই যে আমাদের হাবিব সাহেব বললেন, আমি পার্সোনালি আমি প্রোডাক্টও ব্যবহার করি না, নিজে এক পিস প্রোডাক্ট জীবনে সেলও করি নাই। তাইলে আমি যদি নামাজ না পড়ি আরেকজনকে নামাজের দাওয়াত দেওয়া এটা কি ফলপ্রসূ হবে? তাইলে আমি যদি আরেকজনকে নামাজের দাওয়াত দিতে চাই আগে কে কার শুরু করতে হবে? আগে নিজের। তাহলে আমি শুরু করছি, আমার কর্মী দেখলে আমাকে ফলো করবে, বিষয়গুলো এরকম না? তাহলে এমন কিছু কাজ আমাকে করতে হবে যেগুলো দ্বারা অন্যে প্রশিক্ষিত হয়। এন্ড টিপ অর টাইমড অর ট্রান্সপারেন্ট, আপনার সময় জ্ঞান সম্পর্কে চমৎকার ধারণা থাকতে হবে এবং আপনার কাজের মধ্যে থাকতে হবে কি? স্বচ্ছতা। আপনার কাজের মধ্যে ওই যে একজন আছে না, বলে একটা পরে গিয়ে করে, এইরকম হইলে কিন্তু আপনি বেশি দূর যেতে, বিশেষ করে মার্কেটিং এ সম্ভব না। ইউ ফর ইউনাইটেড থিংস, সমষ্টিগত চিন্তা, বিশেষ করে যারা ম্যানেজার এবং জিএম আছেন, আমি আপনাদের অনুরোধ করছি আপনি কখনোই আপনার চিন্তাটা করবেন না। আপনাকে থিঙ্ক করতে হবে কাদের? আমার টোটাল সেলস টিমের চিন্তা করতে হবে আমার, আপনারটা হবে অটোমেটিক। আচ্ছা, এন্ড দেন ডিপ অর ডেডিকেটেড, আত্মপ্রত্যয়ী, যেটা বিলিভ নিয়ে কথা বললো, তাহলে এখানে বেশি কথা বলার কোনো কিছু নাই। ডিটারমাইন্ডেড, আপনার ডেস্টিনেশন, আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, কি করতে যাচ্ছেন, এই মেসেজগুলো আপনার ভিতরে আছে কিনা, আপনার লক্ষ্যটা কোথায়, এইটা আপনার পরিষ্কার ক্লিয়ার আছে কিনা আপনার সামনে, এটা বলছি। এন্ড দেন ই ফর এনথুসিয়াস্টিক, হাস্যোজ্জ্বল সদা, আমরা যেটাকে বলি প্রাণচাঞ্চল্য। আপনি যদি কাজকে এনজয় করতে না পারেন, কাজ করে মজা আছে? কাজের মধ্যে আপনার কি থাকতে হবে? প্রাণচাঞ্চল্যতা থাকতে হবে। এই জন্য বলছি হাউ টু ক্রিয়েট পজিটিভ অ্যাটিটিউড। কিভাবে, আমি শুধু মেসেজগুলো দিয়ে যাই, আমরা যখন সার্টিফিকেট কোর্স করাবো সেখানে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, কিভাবে আমাদের মধ্যে পজিটিভ অ্যাটিটিউডটা বিল্ড আপ করব? তিনটা জিনিস। নাম্বার ওয়ান, আপনাকে প্রথম কি করতে হবে? চিন্তা করতে হবে কি? ইতিবাচক। তাহলে ফ্যাক্টরিতে একটা যদি ভালো জিনিস হয়, শোরুমে কি খারাপ জিনিস সাজে? তাহলে মুখ দিয়ে বের হবে কি? ভালো কথাই বের হবে। যখন আপনি চিন্তা করলেন ভালো, কথাবার্তা কি হবে? ভালো হবে। এবং আপনার অ্যাকশনটা কি হবে? কাজটাও হবে ইতিবাচক। তাহলে এই তিনটা জিনিসের ডেভেলপমেন্টটা আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে। আর এইটার মধ্যে এই ডেভেলপটা আনার জন্য ওই যে বলছিলাম কিছু ময়লা, এই ময়লাগুলো কি? নাম্বার ওয়ান, ইম্পসিবল। এই শব্দগুলো সেলস এন্ড মার্কেটিং এর লোকজনের জীবন থেকে ডিলিট করে দিতে হবে। যে যত তাড়াতাড়ি ডিলিট করবেন, আপনার জীবনে যদি বলে কোনো শব্দ নাই, আপনার জীবনে কিন্তু বলে কোনো শব্দ থাকতে পারবে না, আপনার জীবনে ইম্পসিবল বলে কোনো শব্দ থাকতে পারবে না। এই জন্য এখানে আমি একটা এক্সাম্পল দিই, দ্য লুজার এন্ড দ্য উইনার। একজন লুজার এবং একজন উইনারের মধ্যে পার্থক্যটা কি? নাম্বার ওয়ান, নিড টু বি ইন ডিমান্ড। একজন লুজার সব সময় থিঙ্ক করে, ধরেন আপনি একটা কর্মী নিয়োগ দিয়েছেন, আপনাদের দিয়ে এক্সাম্পল দেই, সে আপনাকে প্রশ্ন করলো, বস নো প্রবলেম, 50,000 টাকার প্রোডাক্ট তো 50টা পরিবার, একটা পরিবারে মাসে 1,000 টাকার প্রোডাক্ট, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, করতে পারবো। কি করতে হবে? এই প্রোডাক্ট বিক্রি করতে হবে। তাইলে এইটার আপনার প্রপার বিজ্ঞাপন আছে কিনা, আমি যে ওই পরিবারে বিক্রি করব ওই পরিবার জানে কিনা, আপনি এটা পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছেন কিনা, আপনাদের টিভিতে বিজ্ঞাপন আছে কিনা। সে কি করে? কয় আপনি সবকিছু তৈরি করে দেন আর আমি বসে বসে খাবো। সে কি করে? আরেকজন সব তৈরি করে দিবে, তারপর সে কাজ করবে। ধরেন যদি আমি ল্যাপটপটা দিয়ে এক্সাম্পল দিই, একজন উইনার ভাবে আর ইন ডিমান্ড, একজন উইনার ভাবে প্রথম একটা সেলস কোম্পানি আমাকে ল্যাপটপটা বিক্রি করতে দিয়েছে। যদি আমার কথা বলি, 1998 সালে আমি প্রথম কম্পিউটার শিখি, আমার মাস্টার হচ্ছে আমার বড় ভাই। তা আমার বড় ভাই যেদিন আমাকে প্রথম শিখিয়েছে কিভাবে ওপেন করতে হয় আর কিভাবে ক্লোজ করতে হয়। তাহলে যখন আমাকে একটা কম্পিউটারে ট্রেনিং ইনস্টিটিউটে আমাকে ভর্তি করানো হইলো, আমাকে যখন ওই মাস্টার বলেছে কম্পিউটারটা অন করো, আমি কি ওপেন করতে পারি নাই?
কারণ কি এটা আমার ভিতরে ছিল না, এটা জানার মাধ্যমে বিকশিত হয়, আগে ছিল সুপ্ত অবস্থায়। এই কারণে দরকার কি প্রশিক্ষণ। তো একজন উইনার ভাবে আমাকে ল্যাপটপ বিক্রি করতে দিয়েছে, নো প্রবলেম বস, এটার বেনিফিট কি, এই বেনিফিট, এটার মানে কাস্টমার বেনিফিটটা কি, এই বেনিফিট, এটা অন্য ল্যাপটপের চাইতে এই রকম, সেই এটার সম্বন্ধে জানে, যাই না বলে নো প্রবলেম বস আমাকে দেন, আমি বিক্রি করে আসি। আর একজন লুজার কি করে, সব সময় কি বলে, আপনার বিজ্ঞাপন দিছেন নি, পত্রিকায় বিজ্ঞাপন হইছে নি, আমি যেই বাসায় যামু হেই ফ্যামিলি জানেনি, হ্যাঁ, তারপর আমি কি করব, বিক্রি করব। আবার ধরেন ফিল গুড এন্ড দেন অ্যাক্ট। একজন লুজার সব সময় ভাবে, সব সময় বলবে আগে পরিবেশ পরিস্থিতি তৈরি হোক দেন আমি অ্যাকশনে যাব। অর্থাৎ আপনার পরিস্থিতি আগে ঠিক হোক। এখন কি করোনা ভাইরাস, বস এখন তো আরেকজনের বাসায় যাওয়া যাইব না, তাইলে আগে করোনা ভাইরাস শেষ হোক। আরে ভাই সামনে কোন ভাইরাস আইতেছে তো এটা কেমনে বলবা, এখন তুমি কি না খেয়ে থাকবা? হ্যাঁ, তাইলে আগে পরিবেশ পরিস্থিতি ঠিক হোক তারপরে কাজে যাব। আর একজন উইনার ভাবে অ্যাক্ট এন্ড দেন ফিল গুড, আমার কর্মের মাধ্যমে আমি পরিবেশ পরিস্থিতি ঠিক করব। কিসের মাধ্যমে? আমার কর্মের মাধ্যমে। আরেকজন লুজার কন্ট্রোল বাই অ্যাটমসফিয়ার। লুজার সবসময় কন্ট্রোল হয় পাড়া প্রতিবেশী দ্বারা, ওই যে পরিবারের নেগেটিভ মেম্বার গুলো দ্বারা, অমুকে বলছে তোমার এইটা নি চাকরি, তাহলে কন্ট্রোল হয় সে কার উপরে? প্রতিবেশী দ্বারা। আর একজন উইনার কন্ট্রোল বাই দেয়ার অ্যাটিটিউড, সে তার নিজের অ্যাটিটিউডকে সে নিজে কন্ট্রোল করে, এই প্রশিক্ষণ করে সে শিখে কিভাবে ওই পরিবারটা থেকে, তার ওই যে দুলাভাই থেকে কিভাবে বাঁচা যায়। কারণ ওই যে তার চাচা তার সংসার চালায়, এখন চাচা যদি ঢাকা থেকে গ্রামে আসে, এখন আমার ওই ভাতিজির পরিবার যদি বা আমার ভাই নাই, ওই পরিবারটা যদি এস্টাবলিশড হয়ে যায়, তাইলে কি আমার ওই মা আমার ওই মায়ের দেবরের জন্য কোনো ভালো তরকারি রান্না করে রাখবে? রাখবে না। তাইলে আমার ওই চাচাকে চাইবো আমি এস্টাবলিশড হই? ফোন দিয়া বলবো কি দরকার আছে, আমি তো মাস শেষে 3000 দেই, তোমার সন্তানের পড়ার খরচটা কে দেয়? আমি দেই না, তাইলে তোমার এখানে আর এগুলা দরকার আছে। সব সময় এরা এই আপনার পাড়া প্রতিবেশী দ্বারা কন্ট্রোল হয়, আর এরা নিজের অ্যাটিটিউড দ্বারা কন্ট্রোলড হয়। আবার একজন লুজার কি করে, মোটিভেটেড বাই হোয়াট হ্যাপেন্স টু দেম। একজন উইনার মোটিভেটেড বাই হোয়াট হ্যাপেন্স ইন দেম। অর্থাৎ একজন লুজার সবসময় মোটিভেটেড হয় একই কথা, অন্যের দ্বারা, আর এ নিজে নিজে মোটিভেটেড হয়, পড়াশোনা করে, বই পড়ে, মানে নিজের পলিসি নিজে থিঙ্ক করে, সে টার্গেট কিভাবে ফিল আপ করবে এইটার পরিকল্পনা নিজেই তৈরি করে, এইভাবে সে নিজে নিজে মোটিভেটেড হয়। এরপরে আসেন একজন লুজার, চমৎকার একটা উদাহরণ এখানে আমি আপনাদের দিব। একজন লুজার সবসময় রিঅ্যাক্ট করে, দেখবেন যারা লুজার সবসময় এদের রিঅ্যাকশনটা থাকবে বেশি। এই জন্য আমি তো মোটামুটি আপনাদের দোয়া উইনারের দলে নাকি, এই কারণে আমি এই ফোনগুলো পাইলে আমার খুব খারাপ লাগে না, আমি তো জানি এটাই হওয়ার। প্রোডাক্ট যখন আমি পাঠাইছি, ধরেন একজন ডিলারের কাছে প্রোডাক্ট পাঠাইছি, একটা প্রোডাক্ট আপনার ভাইঙ্গা গেছে, ভাইয়া এই প্রোডাক্টটা খুইলে আরো 4-5টা প্রোডাক্টের কাভার টাভার নষ্ট করছে। এখন যিনি লুজার, এটা দিয়ে এক্সাম্পল দেই, সে সাথে সাথে ফোন দিছে কাকে? আজিজ লস্করকে, যেহেতু তার ডিলার। লস্কর ভাই দূর মিয়া, কত বুদ্ধি কইরা কলা কৌশল কইরা আমার থেকে 1 লাখ টাকা নিয়ে আমার ডিলার করছেন, ফাইজলামি ভাইজান না, ফালতু কোম্পানি। এই মিয়া কালকে আমার টাকা দিয়ে আসবেন, প্রোডাক্ট কি দিছে না দিছে সব নষ্ট হয়ে গেছে, একটা বাংসে এখন কি হয়েছে সব। আর একজন উইনার সব সময় থাকে প্রোঅ্যাক্টিভ, সে চিন্তা করে ও আচ্ছা কি হয়েছে, প্রোডাক্ট তো কোম্পানি মাথায় কইরা আনে নাই, প্রোডাক্ট তো কুরিয়ারে পাঠাইছে, নো প্রবলেম। ফোনটা উঠিয়া হ্যালো ম্যানেজমেন্ট, ওই যে ইনভয়েসের নাম্বারটা আছে, আপনি প্রোডাক্টটা পাঠিয়েছেন, থ্যাংক ইউ, আমি প্রোডাক্ট ঠিকমতো পেয়েছি, তবে ভাই একটু প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি? আমার এখানে একটা প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে, নো প্রবলেম, এটা আমি রেখে দিচ্ছি, আমাকে পরবর্তী অর্ডারের সাথে এটা একটু দিয়ে দিবেন। হিজ উইনার। তাহলে লুজার আর উইনার মধ্যে পার্থক্য বুঝছেন? তাইলে একজন হচ্ছে সবসময় প্রোঅ্যাক্টিভ থাকে, আগেই তৈরি থাকে, এটা হতেই পারে, এটা যেতেই পারে।
আর একজন লুজার কেন হইল, ওই যে হাসান সাহেব কষ্ট করে একজনকে কক্সবাজার আনছে, প্রোডাক্ট ওখানে যায় নাই অথবা যাবে, কেন এটা একটু নষ্ট হইলো, আরে বাবা হুলস্থুল কারবার। আরে বাবা তোমার তো প্রবলেম না, কোম্পানি তো রিটার্ন করবে, প্রবলেম কার? তাহলে লস হইলে কোম্পানি হইছে। আমার কোন কাস্টমারকে আজ পর্যন্ত এই পর্যন্ত কোনো এক্সাম্পল নাই কোনো প্রোডাক্ট নষ্ট হয়েছে কোম্পানি রিটার্ন করে নাই। কারণ আমি তো জানি এটা, মানে এখন আমাদেরও কি দোষ ছিল? প্রোডাক্ট কুরিয়ারে গিয়েছে, হতেই পারে। এখন আমরা দুই পক্ষে এটা সমাধান করতে পারি না। তো একজন লুজার সবসময় রিঅ্যাক্ট করে, এইটা হইছে, এখন আর কাজই করবে না। এখন কি করছে আদান সাহেব, আপনি আমার টাকা দিয়ে যান, প্রোডাক্ট নিয়ে যান, ঠিক আছে? দ্যাট ইজ কল লুজার। এন্ড লাস্ট, একজন লুজার সবসময় অ্যাটেম্প টু চেঞ্জ আদার্স। একজন লুজার সবসময় থিঙ্ক করে পৃথিবীর সব কিছু পরিবর্তন হয়ে যাক, সবাই ভালো হয়ে যাক, কিন্তু সে না। পৃথিবীর কারা ভালো হয়ে যাক, সব ভালো হয়ে যাক, কিন্তু সে। আর একজন উইনার ভাবে অ্যাটেম্প টু চেঞ্জ দেমসেলভস। আগে আমি নিজে পরিবর্তিত হই, তাইলে আমার পরিবার পরিবর্তন হইতে বাধ্য, আমার এই সমাজ পরিবর্তন হইতে বাধ্য, এক সময় রাষ্ট্র পরিবর্তন হবে। আর একজন লুজার সবাই ভালো হন, কিন্তু এটা আমি না। আচ্ছা, এরপরে যদি আরো বলি বিজয়ী এবং বিজেতার মধ্যে পার্থক্য। বিজয়ী তার হাতে সবসময় কাজ থাকে, আর বিজেতার সবসময় কি থাকে? ওর হাত সবসময় তিনটা। একজন বিজয়ী সবসময় প্রশ্নের উত্তর খোঁজেন, আর একজন বিজেতা প্রশ্নের সমস্যা নিয়ে, হ্যাঁ এটার মধ্যে কি কি সমস্যা আছে এইটা নিয়ে তার সারাদিন পার। একজন বিজয়ী বলেন তোমার হয়ে কাজটি করে দিচ্ছি, একজন বিজেতা বলে এটা আমার কাজ না। আবার দেখেন একজন বিজয়ী কাজটি কঠিন কিন্তু করা সম্ভব, একজন বিজেতা বলে কাজটি করা গেল খুব কঠিন। বিজয়ী বলে ভুল এটা আমারই ছিল, আর একজন বিজেতা বলে এটা আমার দোষ না। সে কখনোই কোনো লুজার দোষ স্বীকার করতে রাজি না, জীবনে দোষ স্বীকার করবে না। একজন বিজয়ী, বিজয়ীরা দায়িত্ব গ্রহণ করে অন্যের। এই যে এখানে অনেকেই আছেন 10 লাখ টাকা দিবেন ডিপো হতে, আল্লাহ জানে কোম্পানি টাকা লিয়ে না ভাইগা যায়। এখন আপনাকে যে বলছে এখানে হইতে, সেও অর্ধেক বলে অর্ধেক বলে না, না অর্ধেক বলে আবার একটু পিছিয়ে যায়। না না, মানে কনফিডেন্স পাচ্ছে না, হি ইজ লুজার, জীবনে উইনিং করতে পারবে না, দায়িত্ব নিতে জানে না, কনফিডেন্টলি বলতে পারে না। একটা এক্সাম্পল, আমার পিছনে একদম পিছনে মতিউর ভাই, একটু দাঁড়ান। মতিউর ভাই, আমি ড্যাম শিওর মতিউর ভাইয়ের কথা শুনে আমি যেটা বুঝেছি, তার অনেক আগে ডিলার হওয়ার কথা ছিল, একটু কনফিডেন্সের অভাব ছিল, তাই না মতিউর ভাই? শুধু এই কনফিডেন্সের অভাবের কারণে গঙ্গা সোলার ডিলারটা তার এখনো হয় নাই। কারণ আমি তো মোটামুটি কথা বললে তো বুঝি নাকি, যেহেতু এই প্রফেশনে আছি। কিন্তু ওনাকে যিনি এনেছেন, ওনাকে যিনি প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য দিয়েছেন, হয়তো সে এইভাবে তাকে কখনোই কনফিডেন্স এটা বলতে পারে নাই যে আমি আছি। কে আছে? আমি আছি, এই কথাটা সে আপনার পাশে অলওয়েজ আমি আছি কথাটা বলতে পারেনি। এই জন্য বলছি বিজয়ীরা কি করে? দায়িত্ব গ্রহণ করেন, আর বিজেতারা। তাইলে এখন যারা যারা এটা করছেন মনে আছে, প্রতিশ্রুতি দেন আমি সেল করে দিব। হ্যাঁ, প্রতিশ্রুতি দেন আমি করে দিব। এরা কারা? বিজেতা। এরপরে আসেন বিজয়ী, আমি অবশ্যই এটা করব, আর বিজেতা আমার করা উচিত। মানে এরা আটকিয়ে রাখে মাঝখানে, হার মধ্যে নাই নার মধ্যে নাই, কোন জায়গায় থাকে? মাঝখানে। আমি বুঝছি এটা ঠিকই আছে, আমার করা উচিত। বিজয়ী সম্ভাবনা বিচার করে, আর একজন বিজেতা সব সময় সমস্যার বিচার করে। বিজয়ী বিবেচনা করে থাকেন, বিজেতা যা মনে আসে এর কোন ধরনের বিচার বিবেচনা নাই। বিচার বিবেচনা এদের মধ্যে সাধারণত নাই। এরপরে আরো আছে বিজয়ী সবসময় পরিকল্পনা করেন এবং প্রস্তুতি গ্রহণ করেন। একজন বিজেতা পরিকল্পনা ছাড়াই
এই পরিকল্পনা করে না, কাজে নামে গেছে। যেমন ওই যে কিছু কিছু লোক আছে দেখবেন রাস্তায় নাইমে রিক্সা ড্রাইভাররা কই যা তো স্যার কোন দিকে যা, আর যা না, এটা কোনো কথা? তুমি কোন দিকে যাইবা? এরকম আছে না কিছু কাস্টমার রিক্সায় উঠাই বলে যা না, এখন রিক্সা ড্রাইভার কোন দিকে যাইবো? অর্থাৎ যারা কোনো ভিশন ছাড়াই, গোল ছাড়াই কাজ করে, আপনি নিজ থেকে না বদলালে বিশ্বাস করেন কোনো মানুষের সাধ্য নাই আপনাকে বদলে দেবে। আমরা হয়তো বলতে পারবো, আপনাকে হয়তো পথগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো, কিন্তু সফলতা এনে দিতে পারবো? এটা নির্ভর করে কার উপরে? একান্তই আপনার উপরে। তাইলে এর মধ্যে এখানে এই বিজয় এবং বিজেতার চমৎকার একটা ভিডিও ক্লিপস আছে, এইটা একটু আপনাদের একটু দেখতে, এটা শেষ হোক তারপর আবার শুরু। আমি নেতৃত্ব জানি এই কারণে আমি সফল হব? নো। নেতৃত্ব কত পার্সেন্ট আছে? 89%। তাইলে আমার অ্যাটিটিউডের মধ্যে আছে আমার একদম। তাহলে একবার যদি আমার অ্যাটিটিউডটা বিল্ড আপ করতে পারি, আমার কর্ম অনুযায়ী যদি আমার মানসিকতাটা আমি তৈরি করতে পারি, তাইলে আমার সফলতাটা 100% নিশ্চয়তা আছে। ইট ইজ আওয়ার অ্যাটিটিউড। এটাকে বলছিলাম, অ্যাটিটিউডের মধ্যেই আছে আমাদের 100% সফলতা। এই কারণে আমরা বলি, কিছু স্লোগান লেখা থাকে না, রেগে গেলেন তো, কিছু লোক আছে না একদম রাগ কইরা, না এটা করবো না, কি হবে? করিম ভাই আছে কিনা এরকম? রাগ করলে কি হবে? কয় না আপনি ডিলার নিয়েন না, এনার আমিই নিব। তো একটা কিছু হয়েছে, না না আমি কাজই করব না। তো তাদের জন্য এটা কি হবে? রেগে গেলেন তো হেরে গেলেন। কেউ স্বপ্ন দেখে এক্সিকিউটিভ, কেউ দেখে। এজন্য বলছি দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। তো আরেকটা ভিডিও দেখেন সফলতার, যেহেতু লাস্ট এসে দেখেছি, দেখেন কত আবার মাঝে মাঝে দেখবেন কিছু কিছু কাজ, ভুল কাজও সঠিক হয়ে যায়। যেরকম একটা এক্সাম্পল আছে আমার বড় ছেলের, আপনার মানে ভুল করে আসছে পরীক্ষায়, এটা পরে দেখলাম সঠিক হয়ে গিয়েছে। তো এটা আমি আবার আমার পরিবারের চাকরি দিয়ে দিয়েছি আমার ওয়াইফকে। আমি পরিবার সম্পর্কে কিচ্ছু জানিও না, বুঝিও না। পড়াশোনা, পরিবারের সকল কোন আত্মীয়র কি করতে হবে সব তার উপরে। একজন তো দুইটা কাজ করতে পারে না। এই জন্য আমি বলি, এখন থেকে প্রত্যেকটা পরিবারের কিন্তু ওই যে কথাটা বলি, আপনার ফ্যামিলিতে কোনো না কোনোভাবে আপনার পরিবারে কন্ট্রিবিউশন রাখতে হবে, নইলেই পরিবারটা উঠে দাঁড়াতে। তাহলে তার কাজটা কি? তাহলে তার চাকরি এইটা, এই জন্য সে বেতন পায়। তারও বেতন আছে। বেতন কোনগুলো জানেন? ওই ওখানে এক ডিপিএস করে, ওই ওখানে গিয়ে কয় আমি মহিলাগুলোর লগে মাসে 10,000 টাকা একটা সমিতি করছি ফ্ল্যাটের মালিকের লগে। আরে বাবা, এটা নাকি 1 মাস পর পর লটারি। তো এইগুলা তো তার বেতন দিতে হয়।
তো এইরকম কাজগুলো সে করে, সঞ্চয় করে। তো আমার এই ছেলে এক পরীক্ষায় তার 9-এর নামটা লিখতে গিয়ে, সব এগুলো ম্যাথে সে খুবই ভালো, কিন্তু 9-এর নামটা লিখতে গিয়ে তার ভুল হয়ে প্রবলেম হয়ে গিয়েছে, মনে নাই লাস্টে। সে কি করছে, তার 2টা জিনিস জানা আছে, প্রথমটা লাস্টেরটা। আর প্রথম 9-কে 9 আর লাস্টে 90, এটা মনে আছে। এখন তার চিন্তা হইছে যে আমি আবার তারে বলছি আজকে কিন্তু তুমি বাসায় আসলে এই চাপে সেইটা ভুল করেছে, তার মনে পড়ে নাই লাস্ট জিনিসটা, তাইলে আমাকে বলতে হবে, তোমার ব্যাখ্যা করতে হবে। তখন তার চিন্তা হয়েছে আমি কয়টা ভুল করছি, বাবাকে কি বলবো। তখন সে কি করলো, গণা শুরু করলো আমার কয়টা ভুল হয়েছে, লেখলো 1 2 3 4 5 6 7 8, 8টা ভুল হয়েছে তার। এখন চিন্তা করলো এটা তো উপর থেকে গুনছি, 8টা ভুল হয়েছে, তাহলে নিচ থেকে গণি কয়টা ভুল হয়েছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে ভুল করতে গিয়ে সঠিক হয়ে যায় না? উপর থেকে আগে গনছে কয়টা ভুল হয়েছে, নিচের থেকে কয়টা ভুল হয়েছে, তাহলে কি হয়ে গেল। এই জন্য মাঝে মাঝে কিছু ভুলও কি হয়ে যায়, সঠিক হয়ে যায়। তো আপনার যেহেতু আপনারা সেলস নিয়ে কথা শুনেছেন, এই জিনিসটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, এটা অলরেডি বলেছি। কোনো কাস্টমার সেলস পিপলকে পছন্দ করে না, কাস্টমার পছন্দ করে কাকে, প্রোডাক্ট এক্সপার্টকে। তাহলে আমাদের প্রোডাক্ট এক্সপার্ট হতে হবে। আর একটা শুধু সূত্রটা দিয়ে দেই, সবসময় জিনিসটা মাথায় রাখবেন, কাস্টমার যখন প্রোডাক্ট ক্রয় করে না, প্রোডাক্ট যখন আপনার থেকে নিতে চায় না, সে কিসের উপরে আপনাকে না করে দেয়, কোন কোন বিষয় আপনার থিঙ্ক করতে হবে। সে হয়তো বলতে পারে তার এটা দরকার নাই, তার টাকা নাই, তার তাড়াহুড়া নাই কেনার জন্য, তার ইচ্ছে নাই। সবচেয়ে বড় জিনিস, আপনার উপরে তার বিশ্বাস নাই, বিকজ এর আগেও আপনি আমাকে ঠকিয়েছেন। তাহলে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন বিষয়টার উপরে কাস্টমার আপনাকে না বলেছে, ওইটার উত্তর আপনাকে নিয়ে তার কাছে যেতে হবে। এই 6টার বাইরে কোনো কিছুতে কাস্টমার আপনাকে না করবে না। এটা কেন হয়, সে বলবে আপাতত এটা আমার দরকার নাই, তাহলে পরে দরকার নাকি, তাহলে পরে দরকার, এখন আমার এটার কি উত্তর হবে। আবার বলতে পারে এখন তো এটা কেনার মতো আমার কাছে কি নাই, টাকা নাই, তাহলে এইটার উত্তর কি আছে আমার কাছে। এরপর বলতে পারে আসলে এটা কিনবো আমি, কিন্তু এত বেশি তাড়াহুড়া নাই, তাহলে এটার জন্য আমার কি উত্তর আছে। এরপরে হচ্ছে আসলে আমার ইচ্ছাই নাই, ডিজায়ারটা নাই, আকাঙ্ক্ষা নাই তো প্রোডাক্টটা কিনার। আবার একটা থাকতে পারে কি, তোমাকে আমি বিশ্বাসই করি না, এর আগে তুমি আমার সঙ্গে সিটারি করছো। তাহলে এইটার জন্য আমার ব্যাখ্যাটা কি হতে পারে। এই জিনিসগুলোর উপরে বেসিক্যালি কাস্টমার নিষেধ করে। তো আমরা কি করতে হবে, একটা কাস্টমারের কাছে যখন প্রোডাক্ট বিক্রি করতে চাই, অর্থাৎ আমি আমাদের হাবিব সাহেবের জিনিসটাকে একটু অ্যাড করতেছি আপনাদের সাথে, হ্যাঁ, তাহলে একটু সুবিধা হইল। তাহলে আমরা আগে কি কাস্টমারের সঙ্গে কি করি, রিলেশন বিল্ড আপ করি। কাস্টমারের সঙ্গে আগে কি করতে হবে, রিলেশন বিল্ড আপ করতে হবে। তাহলে রিলেশন বিল্ড, একটা নতুন লোকের সঙ্গে যখন আমরা পরিচিত হই, তাহলে আমরা কি করি, এখন হ্যান্ডশেক দেই না। কিছুদিন আগে আমি একটা বই পড়লাম কমনওয়েলথের, এটা অন্য একটা ট্রেনিং আপনাদের বলবো, সেখানে পড়লাম যে সারা জীবন যা পড়ে আসছি সব ভুল। সেখানে লেখা আছে, আমরা পড়ছি না জেন্ডার 2 প্রকার, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ, এন্ড কমনওয়েলথের বই বলতেছে জেন্ডার 2 প্রকার না। তো নাই বললাম আল্লাহ, তাহলে এতদিন সব ভুল পড়ছি। তো এইরকম একটা পড়া পড়ছি হ্যান্ডশিপ নিয়ে একটা বই, হ্যান্ডশেকের উপরও এখন আপনার বই লেখা হইতেছে। তো বলতেছে হ্যান্ডশেক বিভিন্ন ধরনের হইতে পারে। কিছু কিছু লোক আছে দেখবেন, যখন কারোর সঙ্গে হ্যান্ডশেক করতে যাচ্ছেন, এমন চাপ দিব, আরে বাবা, মানে অত্যাধিক ভালোবাসা, এটা হচ্ছে এক প্রকার হ্যান্ডশেক। হ্যাঁ, এমন দিয়েছেন না, আরে বাবা এমন চাপ দিছে, মানে বেশি ভালোবাসা দেখাইছে, এরকম না। আরেকটা হ্যান্ডশেক আছে এইরকম, হাত দিছি, হ্যাঁ এখন এইটা মানে সে মানে ধরে রাখছে, কি বলে, মানে এটা কেমন কেমন জানে, এটা মানে কোনো বোধ শোধ নাই, এইরকম একটা হ্যান্ডশেক। আরেকটা হ্যান্ডশেক আছে রেল লাইনের মতো, হ্যাঁ এইতেছে আনতেছে দিচ্ছে, এরকম না। আরেকটা হ্যান্ডশেক আছে যে হ্যান্ডশেক করছি একজনের সাথে, কিন্তু আমি বইটার মধ্যে পড়ে দেখলাম এই হ্যান্ডশেকে নাকি হাতই ছাড়ে না। এখন লাস্টে ওই স্টাফকে বলতে হয়, ভাই আমি যখন বাসাতে বের হয়েছিলাম একটা হাত নিয়ে বের হয়েছিলাম, আপনি যদি অনুমতি দেন আবার হাতটা নিয়ে যাইতে পারি।
এইরকম কিছু হ্যান্ডশিপ আছে, এটা দইরাই রাখে, মানে এটা আর কি করে না, ছাড়তে চায় না। তাইলে আপনি কাস্টমারের সাথে কিভাবে রিলেশন বিল্ড আপ করতেছেন, এটার উপরে নির্ভর করে আপনার কি অনেক কিছু, রিলেশন বিল্ড আপটা অনেক কিছু। আর ওই যে যেটা কনফিডেন্সের কথা বললো, আপনি কিন্তু বাঘ, বিড়াল, আপনি বিড়াল কিন্তু আপনি আয়নাতে দেখতেছেন কি, হ্যাঁ আপনি বাঘের মতো, এইরকম কনফিডেন্স থাকতে হবে। এটা তো চিনেন মনে প্রত্যেকে। মনে রাখবেন, পৃথিবীতে কোনো কিছু বিনা পয়সায় হয় না, কোনো কিছু ঘুষ ছাড়া হয় না, পৃথিবীতে কোনো কিছুতেই নাই, বিনা পয়সায় কোনো কিছুই হয় না। আজকাল মা বাবার ভালোবাসা পর্যন্ত বিক্রি হয় টাকার কাছে। দেখবেন একই ফ্যামিলিতে 3টা সন্তান, এক সন্তান খুব বেশি ইনকাম করে, মায়ের ভালোবাসা তার প্রতি বেশি থাকে, কিন্তু মায়ের একই জায়গা থেকে তার 3টা সন্তান আসছে। তাইলে ওই ছেলে ভালো ইনকাম করে, এই কারণে ওই ছেলের প্রতি তার ভালোবাসা একরকম, তার কথাগুলো পরিবারে গ্রান্টেড হয়, সে যেটা বলে বাবা মা সেটাই রাখার চেষ্টা করে। কিন্তু যেই ছেলে ইনকাম করে না, যত ভালো পরামর্শই দেখ, ওই পরিবার কি সেটা শুনে? এবং আবার দেখবেন যখন 3 ভাই বোন একত্রিত হয়, তাহলে ওই ভাইয়ের যেই তরকারিটা বেশি পছন্দ, মা কিন্তু ওই তরকারিটাই ভাগ করে, ওই যে যেই ছেলে ইনকাম করে দেয়। কিন্তু যেই ভাই ইনকাম করে দেয় না, তার পছন্দের কোনো, এরকম আছে না? তাহলে এই জিনিসটা বিশ্বাস রাখবেন, পৃথিবীতে কোনো কিছু মাগনা হয় না। মাগনা হয়? মাগনা হয় না। তাইলে এই যে আমরা যে সাপ কলের একটা এক্সাম্পল দেই, কিভাবে বললাম মাগনা হয় না? এই সাপ কলে কারো এরকম ছিল কিনা জানি না, দীর্ঘদিন যদি এটাতে পানি না উঠে, তাইলে এটা যখন আপনি সাপ দিতে যাইবেন, রফিক ভাই ঘুম আসতেছে, তাইলে এটা কি আপনার পানি আসবে সাপ দিলে? অর্থাৎ এইটাও গুসায় যে আমার আইনে 1 বালতি পানি ঢালো, এরপরে পানি দিব কিভাবে? প্রথম সাপ কি আস্তে আস্তে দিলে হবে না, তাড়াতাড়ি দিতে হইব, তাড়াতাড়ি দিতে হইবে। এরপরে 1 সাপ দিমু, বালতি ভরা যাইব, 1 সাপ দিমু, 1 মাস চলবো। সুতরাং আগে এই সাপটা শিখতে হইব, তাড়াতাড়ি দিতে হইব নাকি? এরপরে কি হবে? বালতি কিন্তু 1 সাপেই ভরবে, মোটামুটি টাকা পয়সা। তাহলে এখান থেকে শিখেন, সফলতার জন্য কি হাজার হাজার আইডিয়ার দরকার আছে? কয়টা আইডিয়া দরকার? একটা আইডিয়া দরকার। এইরকম একটা আইডিয়ার খবর শুনেন, চিত্রটা ভালো করে দেখা যায় না। একটা শিয়াল আর বিড়ালের আইডিয়া গল্প শুনেছেন না? শিয়াল আর বিড়ালরে তাড়া করে কে? শিয়াল আর বিড়ালরে তাড়া করে বেশি কে? কুকুর। তো এখন শিয়াল আর বিড়াল একদিন দেখা হয়েছে, দুইজনেই পরামর্শ করতেছে, এই রে গ্রামে কুকুরের যে উৎপাত বাড়ছে রে ভাই, আমি তো মানে থাকতে পারতেছি না। এখন শিয়াল বলতেছে আমার কোনো টেনশন নাই। কেন? কুকুর থেকে বাঁচার মিনিমাম 100 বুদ্ধি আমি জানি। এখন বিড়াল বলতেছে ভাই তাহলে তো আমার কপাল খারাপ, আমি তো মাত্র একটা বুদ্ধি জানি। কিছুক্ষণ পরেই দেখে ঘেউ ঘেউ করে একদল কুকুর আসতেছে। এখন বিড়াল কয়টা বুদ্ধি জানে? মানে শিয়াল আর কুকুর দেখলেই লাফ দিয়ে গাছ উঠে যাবে। এখন শিয়াল বুদ্ধি জানে কয়টা? 100-র উপরে আইডিয়া জানে কার থেকে বাঁচার। এখন সে কোন আইডিয়া অ্যাপ্লাই করবে এটা ভাবতে ভাবতে কুকুর এসে তার দম শেষ। তাহলে সফলতার জন্য আইডিয়া কয়টা দরকার? একটা। এত বেশি ভাবতে যায় না, কত কথা বললাম, এগুলোর কোনো দরকার নাই। শুধু লাস্ট একটা কথা বলে শেষ করি। এই ট্রেনিংটা আপনারা অনেকেই পেয়েছিলেন, এটা ভুল জেনেছেন আপনারা। গোল এবং ড্রিম বাংলা অর্থ পড়েছেন কি? লক্ষ্য এবং স্বপ্ন। এটা ভুল। আমি এটারে বাংলা করছি জানা এবং মানা। জানা এবং মানা, আমার কাছে এটাই মনে হয় রাইট। ছোটবেলা থেকে আমি জানতাম যদি সকাল বিকাল দাঁত ব্রাশ না করি মা বাবা বকা দিত না? সকালে ব্রাশ না করলে আমি জানতাম বাবা বলেছে দাঁত ব্রাশ না করলে এক সময় তোমার দাঁতে প্রবলেম হবে। এখন বড় হয়েছি, দাঁতে সমস্যা, দোষ কার? তাহলে আমি জানতাম না? জানতাম কিনা? আমাকে ছোটবেলায় বলা হয়েছে যদি গুড়া মাছ বেশি বেশি না খাও এক সময় গিয়ে চোখে দেখবে না, জুতি কইমা যাইব। এখন এমন মোটা চশমা পরি, দোষ কার? জানতাম কিন্তু কি করি নাই, মানি নাই। ঠিক সেম আমাদের এই লক্ষ্য এবং গোল এবং যে ড্রিমের মধ্যে যদি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন
সবচেয়ে কঠিন একটা জিনিস। মা যখন বাচ্চা কনসেপ্ট করে, মায়ের লক্ষ্য থাকে কি? মায়ের লক্ষ্য থাকে কি? মায়ের ড্রিম থাকে কি? মা জানে, মা কি জানে? 9 মাস 10 মাস 10 দিন পরে আমার বাচ্চা পৃথিবীতে আসবে, বাচ্চা আসবে মানে আমাকে মা বলে ডাকবে। মা এটা জানতো না? এখন ফ্যাটের মধ্যে বাচ্চায় যখন একটু বড় হয় শেষের দিকে লাথি মারে না, মায় ব্যথা পায়, মা কি বলে? ওই বাদর, লাথি মারস কেন? ব্যথা পাই না আমি, বলে এটা। এইটা হচ্ছে মায়ের ড্রিম, মা জানে। এই কারণে সে ওইভাবে জিনিসগুলো মেনে নেওয়ার চেষ্টা করে।